অ্যাস্ট্রোলজির মধ্যে তো পামিস্ট্রিটাও একটা বড় অংশ। পামিস্ট্রি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখান থেকে বুঝতে পারবে যে ভগবান পৃথিবীতে আছে। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নহিলে মোদের রাজার সাথে মিলব কি সত্যি। অর্থাৎ সেই পরমাত্মার সাথে মেলার জায়গাটা, আমরা পরমাত্মার অংশ। চোখের মনির মধ্যে অ্যাস্ট্রোলজি আছে, দেহের মধ্যেই তো আছে। আরে আগে জানতে হবে এইটা কিন্তু অ্যাস্ট্রোলজির বাইরে ছিল। ওকে, মানে এটা পুরো একটা আলাদা সাবজেক্ট। টোটাল আলাদা সাবজেক্ট, এটা সামুদ্রিক বিজ্ঞান বলে। সত্যি কি শেকড়ে কাজ হয়? যদি ঠিকঠাকভাবে একটা শেকড়কে নিয়ম কানুন ধরে তোলা যায় তাহলে ওটা 100 ভাগে 100 ভাগ কাজ করে। স্বপ্নাদেশ, হ্যাঁ, এটা কি সত্যি? প্রকৃত সাধকের ক্ষেত্রে স্বপ্নাদেশ হয়। আচ্ছা, অনেকেই তো অনেক দেবদেবী পছন্দ করেন, পূজা করেন, তো মহাদেব বেশি শক্তিশালী না ব্রহ্মা বেশি শক্তিশালী? গীতা দেখবেই, সেইখানে ব্রহ্মা বিষ্ণু শিবেরই তিনজনেরই ভূমিকা আছে। এবার আমরাকে ব্রহ্মাকে বিশেষ কারণে ব্রহ্মা অভিশপ্ত হয়েছিল, তাই জন্য পূজা পায় না এইখানে, কিন্তু প্রত্যেকেই পূজ্য। ব্রহ্মাটা কে? নারীর গর্ভে একটা সন্তান থাকে, সন্তান দেখবে জলের মধ্যে ঠিক এইভাবে শোয়া থাকে, তার মানে এই নাভি থেকে একটা নারী গিয়ে মায়ের সাথে যোগ হয়ে গেল, এই তো ব্রহ্মা। তন্ত্রটা টোটাল সায়েন্স, এইভাবেই আসছে। তন্ত্র মতে পূজিত দেবী কি মা কালী? হ্যাঁ। আচ্ছা, এই যে অনেকেই বলে যে টোটকা, যে চট করে আমার খুব ক্রাইসিস চলছে, কিছু টাকা চলে আসবে, এরকম টোটকা, তো এগুলো কি সত্যি হয় বা বিশ্বাস করেন? টোটকা মানে একটা নিয়ম করতে হবে। বছরে যে বড় বড় যেই কটা পূর্ণিমা আছে, এই পূর্ণিমাতে ঘিয়ের প্রদীপ জ্বালানো, কিন্তু সেটা বিশেষ নিয়ম। যখন কেউ কাজে বেরোবে সেই সময় তার কন্যাকে শ্বাস চলছে, এটাকে দেখতে হবে। সেটা চেক করে নিয়ে সেই পাটা যদি আগে ফেলে কর্মে যাওয়া যায়, অবশ্যই তার সাকসেস হবে। কোন দিকে মাথা করে ঘুমানো উচিত? অবশ্যই দক্ষিণ দিকে। অ্যাস্ট্রোলজির মধ্যে তো পামিস্ট্রিটাও একটা বড় অংশ, এবং আপনি তো পামিস্ট্রি নিয়েও পড়াশোনা করেছেন বা এবং আপনি প্র্যাকটিস করেন, তো এটাকে আপনি বিশ্বাস করেন মনে মনে? পামিস্ট্রি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখান থেকে বুঝতে পারবে যে ভগবান পৃথিবীতে আছে। কিরকম একটু যদি বলেন। যদি আমাদের সারা ভারতবর্ষে এখন কত লোক আছে? প্রায় 130 কোটি। 130 কোটি লোকের থাম কি 130 কোটি? না, একদম ইউনিক, আলাদা আলাদা। আলাদা আলাদা না? তাহলে 130 কোটি ডাইস একই রকম হলো না কেন? কোন সায়েন্স এটা তৈরি করলো যে প্রত্যেকটা জায়গায় আলাদা? তার মানে তোমাকে একটুর জন্য আলাদা করে দিয়েছে, ওকে একটুর জন্য আলাদা করেছে, ওকে একটুর জন্য আলাদা করে দিয়েছে, অথচ প্রত্যেকের একটা আলাদা আলাদা জায়গা সত্তা দিয়েছে। একই রকম লাগছে কিন্তু একই না, এটাই বিউটি। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নহিলে মোদের রাজার সাথে মিলব কি সত্যি। অর্থাৎ সেই পরমাত্মার সাথে মেলার জায়গাটা, আমরা পরমাত্মার অংশ, কিন্তু আমরা প্রত্যেকে সেই আত্মারূপে ঘুরছি। এইখানে একটা তার ইউনিট, কিন্তু দেখবে প্রত্যেকটা রেখা অনেক সায়েন্সে কেউ বলেছে এরকম ছোটোবেলায় এরকম মুট করে মায়ের পেটে থাকে, তাই জন্য একটা ভাঁজ থেকে তৈরি হয়েছে, রিঙ্কেল থেকে। তাই যদি হয় তাহলে রেখা একজনের সাথে একজনের মেলে না কেন? কেউর হাতে রেখাই নেই, আবার কেউর গিজিমিজি একবারে। সেটা তো শুধু রেখা নয়, চোখের মনিও মেলে না, অনেক কিছুই মেলে না, তাহলে ওইভাবে ব্যাখ্যা হয় না। তাহলে কি চোখের মনির মধ্যে অ্যাস্ট্রোলজি আছে? দেহের মধ্যেই তো আছে। আরে আগে জানতে হবে এইটা কিন্তু অ্যাস্ট্রোলজির বাইরে ছিল। এই হাতটা, ওটা সামুদ্রিক শাস্ত্রের অঙ্গ। আমরা আমাদের সুবিধার জন্য ওইটার থেকে ভূত ভবিষ্যৎ করা যায়, তাই জন্য আমরা জ্যোতিষের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওকে, মানে এটা পুরো একটা আলাদা সাবজেক্ট। আলাদা সাবজেক্ট, এটা সামুদ্রিক বিজ্ঞান বলে। অর্থাৎ এই তোমার ভুরুর চুলে কতটা মোটা হবে, রোগা হবে, সরু হবে, তার উপর ফল। মাথার চুলে কিরকম হবে, তার উপর ফল। এগুলো হচ্ছে সামুদ্রিক শাস্ত্রের মধ্যে পড়ছে। তো হাতের রেখায় কি প্রেজেন্ট টাইমটা রিফ্লেক্ট করে নাকি ফিউচারও বলা যায়? ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটেই বলা যায়। মানে পাস্টও বলা যায়, প্রেজেন্টও বলা যায়, ফিউচারও বলা যায়। যে খারাপ সময়টা বোঝা যায় হাত থেকে। হ্যাঁ, এবার কেউ এক্সপার্ট হয়, কেউ হাতের উপর এক্সপার্ট হয়, কেউ পামিস্টের উপর, কেউ হরোস্কোপের উপরে এক্সপার্ট হয়, কেউ মানে দেখেই বলতে পারবে এরকম এরকম। এটাও সম্ভব? হ্যাঁ, বলা যায়, অসম্ভব না। যদি বললাম না, এই যে টোটালটা মনে হচ্ছে তখন ম্যাজিক লাগে। তাহলে একটা উনি ফট করে বলতেই পারে জ্যোতিষটা, যদি সেরকম জ্যোতিষ হয়,
বলতেই পারে কি প্রবলেম, মানে যেটাকে ফেস রিডিং বলা হয়। হ্যাঁ, এবারে বলতেই পারে যে কি প্রবলেমের জন্য আসছেন বা কি কেন আসছেন। তাই জন্য তার প্রচারের দরকার হবে না, যে তাকে নিয়ে প্রচার করে। বা অনেকে এখন শুনলাম ওই জ্যোতিষী চ্যানেলে বসে প্রোগ্রাম করছে, ফোন আগেকার দিনে আগে হিসাব ছিল, দেখবো অনেক ফোনে আসা যাওয়ার একটা ব্যবস্থা ছিল, কেউ ফোন করলো ওই কেউ কোশ্চেন করছে ফোনের মাধ্যমে, তো ফোনে অ্যান্সার দিচ্ছে, বলছে ঠিক হলো না, এগুলো অনেকে সাজানো ভাজানো এইসব ব্যাপারে গল্প থাকতো। তা আমার কথা হচ্ছে দরকার নেই তো, আমি যদি প্রকৃত জ্ঞানটা থাকে আর তাহলে এত হাজার হাজার টাকা দিয়ে এত হোর্ডিং এও পিছনেও খরচ করতে হয় না, এত টিভি চ্যানেলেও বসে দরকার না। ওটা তো অনেক অনেক বিজ্ঞাপনে অনেক লোককে ধরতে পারবে, ব্যাপারটা আর কিছুই না, কিন্তু কত কাজ করবে। তো মানুষের উপকার যদি করতে পারে তাহলে তো মানুষ এমনিই তাদের কাছে পৌঁছে যাবে, এমনিই যাবে। আমি যদি কাজ, আমার ক্যাপাসিটি হচ্ছে সারা মাসে আমার 30 জনের কাজ, 30 দিনের বেশি, এক দিন যদি বেশি করেও করতে পারে, এক দিনের একটা কাজ একদিন লাগতে পারে, তাহলে 30 দিন লাগতে পারে, 30টা কাজের বেশি তো করা সম্ভব না। এবার দেখা গেলো 100-150 কাজ নিয়ে ফেলছে, কি করে করছে, অ্যাসিস্ট্যান্ট রাখতে হচ্ছে। তারপরে যুক্তিটা দিয়ে আগে ভাবো, তার মানে টোটাল ব্যবসা হচ্ছে, কাজ কতদূর কী হচ্ছে যথেষ্ট সন্দেহ আছে। এবার আছে কেউ কোনো বড় মার্গের জ্যোতিষতান্ত্রিক আছে, দেখা গেলো তাদের আন্ডারে অনেক তান্ত্রিক বর্গ আছে, একসাথে হয়তো 20 জন 25 জনকে নিয়ে উনি একসাথে কাজ করছেন, তখন সম্ভব, সেটা সম্ভব। যেমন আমাদের গুরুদেব রামকৃষ্ণ শাস্ত্রী, ওনার ওই কুলের মধ্যে অনেক তান্ত্রিক আছে, ওনার সমতুল্য, যারা প্রচারেই আসে না, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম। একটা জিনিস খুব জানতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে আমরা তো জানি যে গাছের মধ্যে প্রাণ আছে, কিন্তু গাছের মধ্যে হিরে, পোখরাজ, মুক্ত, নীলা এগুলো কি করে এলো? মানে আমি শেকড়ের কথা বলছি। 9টা নবগ্রহের কাজটা যখন মানে মুনি ঋষিরা আবিষ্কার করেছিল, তা মুনি ঋষিরা কেউই হিরে, জহরত, মাণিক্য পড়তো না, তারা পড়তো রুদ্রাক্ষ। যত উচ্চস্তরের সাধক ছিল তারা সব রুদ্রাক্ষ পড়তেন, তারা তো মণিমাণিক্য পড়তো না। মণিমাণিক্য পড়তো কারা? রাজরাজারা। তার মানে বুঝতে হবে এইটা মণিমাণিক্য হচ্ছে রাজাদের জন্য করা হয়েছিল। আর কাজ করতো কিভাবে স্টোনটা? এই স্টোনগুলো কাজ করে কিভাবে? লাইট, মানে আমার এখানে যে পড়ছে এটা কাজ করছে কিভাবে? তার মানে এইখানে আমার আর কেন এই রংটা আমার কেন লাগবে, এবং ওই আঙুলেই কেন লাগবে? হ্যাঁ, এই রংটা কেন লাগবে? আর বুধ, আমি বলছি বুধ খারাপ, বুধটা তো বা মঙ্গল খারাপ, কত কোটি কোটি মাইল দূরে আছে, কি করে খারাপ হলো? মানে আমার পৃথিবীর এক্সপেক্টে ওই আলোটার এফেক্ট আমি কম পেয়েছি। আচ্ছা, ফলে আমার লাইফে তার একটা এফেক্ট হবে। আচ্ছা, অ্যাস্ট্রোলজি মতেও দু রকমের কনসেপ্ট চলে, যে কেউ বলে যে খারাপ তাকে ভালো করো, কেউ বলে যে ভালো আছে তাকে আরো বেশি ভালো করো। যে ভালো আছে তাকেই আরো ভালো করা উচিত, খারাপকে অযথা পাওয়ার দিয়ে লাভ নেই। কারণ দেখো, তুমি তোমার বাড়িতে 10 জন আত্মীয়র মধ্যে দেখা গেল কোনো আত্মীয় আছে প্রথম থেকেই নেগেটিভ, তুমি যতই খাওয়াও, যতই পড়াও, যতই করো, দেখো তারা তোমার কোনোদিনই ভালো করবে না। আর যারা তোমার ভালো করে তাদের যদি এইটুকু দাও, তারা দেখবে 10 মুখে তোমার নাম গান করতে থাকবে। তাহলে মানে দুটো ফর্মুলায় করে কেন মানুষের? না, অনেকে ভাবে যে নেগেটিভটাকে চাপিয়ে দিলেই মনে হয় ওটা জ্ঞানের একটু অভাব। তার মানে ওই প্রসেসটা পুরো ভুল বলছে। না, সবাইকে, সবচেয়ে বড় কথা হচ্ছে সবাইকে সবকিছু দেওয়া যায় না, যেমন সবাইকে সব দিতে পারি না। তোমার যদি মেষলগ্ন হয়, মেষলগ্ন হলে তোমাকে আমি সব কিছু দিতে পারবো না, তুমি নীলা নিতে পারবে না। আচ্ছা, আমার যদি কর্কট লগ্ন, এখন মঙ্গলের ঘরেই মঙ্গল কর্কটেই এখন মঙ্গল আছে বর্তমানে। আর বর্তমানে যেই সময় আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম তখন মেষ ছিল, মানে তোমার 10ম রাশিকে লগ্ন করে তুমি প্রোগ্রামটা শুরু করেছো। এই প্রোগ্রামটা অনেক মানুষের কাছে যাবে, অনেক মানুষের ইন্টারেস্ট পাবে বলে একটু নতুন জানলাম। অবশ্যই যাবে অনেকের কাছে, কিন্তু আমরা যে টপিকটায় ছিলাম যে সেটা হচ্ছে সত্যি কি শেকড়ে কাজ হয়? ব্যাপার হচ্ছে দেখো, যদি ঠিকঠাকভাবে একটা শেকড়কে নিয়ম কানুন ধরে তোলা যায় তাহলে ওটা 100 ভাগে 100 ভাগ কাজ করে। আচ্ছা, কিন্তু যদি নিয়ম মেনে না তোলা হয় ওটা 5 ভাগ কাজ করে। এবার তুমি কি করবে? অমুক নক্ষত্র অমুক যোগে অমুক বারে, তুমি যখন ওই নক্ষত্রকে, ওই মূলটাকে তুমি এক নিঃশ্বাসে মাটির থেকে বিশেষ মন্ত্রে তুলে তারপরে ওইটাকে ধৌত করে, মাটি দ্বারা কোথাও স্পর্শ করানো যাবে, ধুয়ে
তারপর ওটাকে সুন্দর করে বেঁধে বিশেষ সুতাতে তুমি এবার পরে নাও, সেই বারে ওটা ওটা এক মানে মন্ত্রের মতো কাজ করবে। কিন্তু এখন তো ব্যবসায়িকভাবে কিন্তু প্রত্যেকে ওইভাবে তো করা সম্ভব একদম হচ্ছে মনে হয়? সম্ভব নয়। আমি লজিকটা বলছি, দেখো কাজ মূলে কাজ করে না ভুল কথা, কিন্তু এইভাবে করাতে হবে তবে কাজটা করবে, নালে করবে কি করে? ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসা চলছে, মানে সবাই পেটের জন্য 5 ভাগ কাজই হোক না, মনে একটা সান্ত্বনা যে যে যতটুকু পাওয়া যায় আর কি। কিন্তু সব কি ওইভাবে ঠিক হয়? কিলো কিলো মূলে এনে এরকম টাল দিয়ে রেখেছে একদম। এবার কিলো কিলো মূল যখন তখন তুলছে, যখন তখন প্রতিদিনই তুলছে, প্রতিদিনই বিক্রি করছে, তাহলে তো ব্যবসা হচ্ছে। ওটা মানুষের কি উপকার হচ্ছে সেটা বড় কথা না, ওদের উপকার হচ্ছে, ওদের সংসারটা সুন্দর করে চলছে। মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষের কিন্তু এই কিছুটা অন্ধবিশ্বাস থেকেও বেরোতে হবে। অবশ্যই একটা লজিক্যালি যে কোনো জিনিস মানে যুক্তিযুক্তভাবে বোঝার রাস্তাটা সময় অনেক দিন থেকেই আসছে, সেটা এখনও যদি মানুষ না যুক্তিযুক্তভাবে বোঝে তাহলে কোনো লাভ নেই। কারণ ওইভাবে কেউকে বড় লোক করে দেওয়া যায় না, যার ছকে বড় লোকের যোগ আছে সেই বড় লোক হবে, আর কেউকে চাইলেই ভিখারি করে দেওয়া যায় না। যার কপালে দারিদ্র যোগ আছে, যতই তুমি ওকে পয়সা দাও, কোটি টাকা দাও, ভিখারি হবেই। আচ্ছা, অনেকে তো এই পাথর বা শেকড়ের বাইরেও অনেক গ্রহের মন্ত্র দিয়েও তো সেই ট্রিটমেন্ট করে। সেটা অবশ্যই ট্রিটমেন্ট করে, সেটা যদি তুমি নিজেই জব করো, তোমার যে গ্রহের মন্ত্র দরকার। তোমার যেমন কর্কট লগ্ন, কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র, চন্দ্রের যে বীজ মন্ত্র সেটা যদি তুমি জব করো প্রতিদিন বিশেষ সময়, অবশ্যই তোমার কাজ দেবে। এবার তোমার কর্কটের কে শুভ গ্রহ কর্কট থেকে, কর্কটের ঠিক পঞ্চমপতি, নবমপতি, দশমপতি, এরা হচ্ছে তোমার জন্য শুভ ফল দেবে। তাহলে এইদিকে যদি পঞ্চমপতি যখন কেন্দ্রকোণপতি এক হয় তখন সে রাজযোগের ফল দেয়, অর্থাৎ তোমার লগ্নপতি, তোমার চন্দ্রের এইদিকে পঞ্চমপতি, এইদিকে দশমপতি একাধারে তোমার মঙ্গল, এ হচ্ছে রাজযোগের ফল দেবে, অতীব শুভ তোমার জন্য মঙ্গল। অর্থাৎ মঙ্গলের যদি বীজমন্ত্র তুমি জপ করো বা ঠিক নিয়মে চলো, মঙ্গলবার বা নিরামিষ খেতে পারো, অনেক কিছু করে, অনেক বজরংবলী পূজা দেয়, তেল সিঁদুর দান করে মন্দির, হনুমান মন্দিরে, তাতেও মঙ্গলের এফেক্ট হয়। তা তোমার তাহলে চন্দ্র, মঙ্গল, আর হচ্ছে তোমার শুভগ্রহ বৃহস্পতি, তোমার নবমপতি বৃহস্পতি, তো বৃহস্পতি আবার ষষ্ঠপতি, আবার নবমপতি, ফলে একাধারে আবার শুভ না। যাই হোক, এটা একটা ভাস্ট সাবজেক্ট। আচ্ছা, ছোট্ট করে যদি বলে যে 2025 কাদের জন্য ভালো, মানে কোন গ্রহ বা কোন লগ্নের আগে জানতে হবে যে 2025টা যদি সংখ্যাতে ধরি তা এটা কার বছর, ইয়ারটা কার? 2025 প্রথমে একটা 2 আছে, টোটাল এটাকে আমি সংখ্যাতে আনবো, সংখ্যাতত্ত্বে 9, টোটাল যদি ভেঙে পরপর স্টেপ বাই স্টেপ ভাঙি আমরা 9 পাবো। তো 9 পাওয়া মানে এটা হচ্ছে মঙ্গলের। এবার যাদের জন্য মঙ্গল গ্রহ শুভ তাদের এই বছরটা অনেকটাই ভালো। আচ্ছা, যেমন তোমার জন্য বললাম মঙ্গল শুভ, অর্থাৎ মঙ্গল তোমার পঞ্চমপতি, দশমপতি, তা তোমার জন্য অবশ্যই শুভ। এবার ধরো কেউ তোমার বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি, এইখানে কাজ করে, তাদের জন্য শুভ। বুঝতে পেরেছি। এবার ধরো ধনু বা মিন, তাদের জন্য শুভ। এখানে মিনও ওই যে তোমার যে সঙ্গে যে মেয়েটা ঘুরছিল, ওই মিনের সাথে খুব মেলে। আবার ওই আর একটা একটু স্বাস্থ্য মতো মেয়ে ছিল, তুলার সাথে খুব মেলে। অনেক সময় চন্দ্রের তুলা, এবার চন্দ্রের প্রভাবেও হয়, চেহারা অত্যাধিক মোটা করে দেয়। সত্যি এটা মানে এত সহজে বোঝার জায়গা নয়। এটা ওই জন্যই তো, এটা সাবজেক্টটা অনেক বিশাল, মানে ওইভাবে উপর দেখলে বোঝা যাবে না, কেউ জানে না, ফালতু বললে তো হবে না। মানে এটাই একটা আনন্দের ব্যাপার। আর এটা যখন যখন মিলতে থাকে না আনন্দ, এইটাই আনন্দ। তখন মনে হচ্ছে ভগবান সর্বত্র ছড়ানো আছে, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্বপ্নাদেশ, হ্যাঁ, এটা কি সত্যি? স্বপ্নাদেশ ওটা এক সময় হতো, এখনো হয়। সেই প্রকৃত সাধকের ক্ষেত্রে স্বপ্নাদেশ হয়। আমি আমার লাইফে কিন্তু বিজ্ঞান তো এটার এগেইনস্টে বলছে যে আপনি যেটা নিয়ে বেশি ভাববেন সেটা নিয়েই স্বপ্ন দেখবেন। না, এবার উনি তো বিজ্ঞানের মতো করে বলছে, বিজ্ঞানের জায়গা থেকে ঠিকই বলছে, ভুল না। আমি ওনার জায়গার থেকে ওনাদের ভিউটা ওনার অনুযায়ী ঠিকই আছে, আমি ভুল বলছি না।
কিন্তু যখনই স্বপ্নাদেশের সাথে বাস্তবের যখন প্রমাণটা দেখবো তখন কি বলবো? যদি মিলে যায় তখন তো একটা প্রশ্নচিহ্ন আসবেই, কি করে সম্ভব হচ্ছে? তাহলে কি করে সম্ভব? আমি আমার বাড়িতে জব করতে করতে আমার জব করতে করতে আমি এরকম হুমড়ি খেয়ে পড়লাম, আমার গুরু সকালে এসে আমাকে ধমক দিল, তুই এভাবে পড়ে গেলি জব করতে করতে, কি বলবো? আমি আমার বাড়িতে আছি, উনি ওনার বাড়িতে আছে। এটা হয়েছে আপনার সাথে? অবশ্যই, নাহলে বলছি কি করে? জবের সময় কি কোথায় মন থাকে তোমার? ঘুমিয়ে পড়ো জবের সময়? আমি তো কাঁপছি। তার মানে ব্যাপারটা কি, ভালো করে এইটা ব্যাপারটা বোঝো। মানে মানে নর্মাল ব্যাপার নয়, জোক নয়, মানে হাসি ঠাট্টার ব্যাপার নয়। উনি সকালে আসছে আমাকে মারতে, মানে আমার প্রতি রাগ এত, কিন্তু আমার যখন ওই মুখটা দেখেছে কাচু মাচু, ওনারও দয়া হয়ে গেছে, আর মারতে পারেনি। আচ্ছা, অনেকেই তো অনেক দেবদেবী পছন্দ করেন, পূজা করেন, তো মহাদেব বেশি শক্তিশালী না ব্রহ্মা বেশি শক্তিশালী? দেখো, ব্রহ্মা বিষ্ণু শিব এই প্রত্যেকেই একটা মানে এক এক সময় এক একটা প্রভাবের অনুযায়ী তারা রূপ বদল করেছে। ব্রহ্মা সৃষ্টি করছেন, স্থিতি করছেন হচ্ছে বিষ্ণু, মহেশ্বর হচ্ছে প্রলয় করেছেন, নাশ করে দিচ্ছেন, আবার তুমি চক্রাকারে আবার সৃষ্টি হচ্ছে, আবার ব্যালেন্স হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, এইভাবে ঘুরছে তো রোটেশন। গীতা দেখবেই, সেইখানে ব্রহ্মা বিষ্ণু শিবেরই তিনজনেরই ভূমিকা আছে। এবার ব্রহ্মাকে বিশেষ কারণে ব্রহ্মা অভিশপ্ত হয়েছিল, তাই জন্য পূজা পায় না এইখানে, কিন্তু প্রত্যেকেই পূজ্য। ব্রহ্মাটা কে? তুমি যখন দেখবে, যখন একটা নারীর গর্ভে একটা সন্তান থাকে, সন্তান দেখবে জলের মধ্যে ঠিক এইভাবে শোয়া থাকে, তার মানে এই নাভি থেকে একটা এরকম নারী গিয়ে মায়ের সাথে যোগ হয়ে গেল, তো এই তো ব্রহ্মা। তন্ত্রটা টোটাল সায়েন্স, এইভাবেই আসছে। তন্ত্র মতে পূজিত দেবী কি মা কালী? হ্যাঁ, তন্ত্র মানে কি, আমাদের দেহে যত এই যে কত হাজার তোমার শিরা উপশিরা আছে, প্রত্যেকেই পূজ্য। আর সামনে নারী রূপ যখন পায় সেটা পূর্ণ পূজ্য, কিন্তু আমরা সেটা নারীদের তো বারবারই অবহেলা করছি। আচ্ছা, এই তন্ত্র মতে এই পুজোর ক্ষেত্রে বা নর্মাল পুজোতেও আমরা দেখি যে একটা যজ্ঞ কুণ্ডলী বা যজ্ঞ করা হয়, এটা কতটা গুরুত্বপূর্ণ? যজ্ঞের অবশ্যই গুরুত্ব আছে, কারণ ঠিকভাবে যদি যখনই একটা কাজ হবে বা যখনই আমরা কাজ করব, ওই যজ্ঞকুণ্ড যখন আমরা তৈরি করছি, এই যজ্ঞকুণ্ডের মধ্যে তার একটা যন্ত্র থাকে, সেই যন্ত্র অনুযায়ী কাঠ সাজানোর ব্যাপার থাকে, তারপর আহুতির ব্যাপার থাকে। এই যে পরপর স্টেপ বাই স্টেপ চলছে একটা, ঠিক আছে? তা এই টোটালটাই এইটাও একটা বিজ্ঞান। ঠিক যা ভাবে যদি তুমি আহুতি দাও, মানে যজ্ঞে, তুমি দেখতে পারবা দেবীকে প্রত্যক্ষ করতে পারবে। আচ্ছা, মানে ওই যজ্ঞে যখন উঠবে না, সেদিকে মানে হচ্ছে উনি মানে এসে নাচছেন সামনে। এবার এইখানেই সাধকের অনুভব, তো এইটাই আনন্দের। আচ্ছা, এই যে অনেকেই বলে যে টোটকা, যে চট করে আমার খুব ক্রাইসিস চলছে, কিছু টাকা চলে আসবে, এরকম টোটকা, তো এগুলো কি সত্যি হয় বা বিশ্বাস করেন? টোটকা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো টোটকা বলেন টাকা আসার। টোটকা তো দেখো, টোটকা মানে একটা নিয়ম করতে হবে, সে একটা নিয়মে করলো, একটা ফল পেল, সেটাকে এখন বলছে সবাই টোটকা। তা নিয়মে সবচেয়ে ভালো হচ্ছে এই বছরে যে বড় বড় যেই কটা পূর্ণিমা আছে, এই পূর্ণিমাতে ঘিয়ের প্রদীপ জ্বালানো, কিন্তু সেটা বিশেষ নিয়মে। একটু বলুন ডিটেলে। প্রতি যে কোনো পূর্ণিমার আগের দিন আমাকে কয়েকটা জিনিস জোগাড় করতে হবে। একটা হাঁড়ি, মানে হাঁড়ির যেটার মধ্যে আমি প্রদীপটা রাখতে পারবো, আচ্ছা, হলো। তার একটা সরা উপর দিয়ে ঢাকা দেওয়ার জন্য, আর হচ্ছে তোমার একটা লক্ষ্মী কড়ি, মানে কড়ি যেটা সাদা রঙের। হ্যাঁ, সাদা রঙের লক্ষ্মী কড়ি পাওয়া যায়, দেখবে। আর হচ্ছে তোমার সলতে, আর ঘিটা, এটা কিনে রাখতে হবে। যে কোনো দশকর্মার দোকানে আপনারা পেয়ে যাবেন। মাথায় রাখতে হবে, যেদিন পূর্ণিমা সকাল থেকে শুরু হবে সেই দিনই এটা করতে হবে। আচ্ছা, পূর্ণিমা দেখা গেল দুপুর থেকে শুরু হচ্ছে, তাহলে ওই দিন করা যাবে না। মানে 12টার পরে শুরু হলে হবে না? না, সকাল কটা অবধি ধরা হয় শাস্ত্রমতে? না, মোদ্দা কথা, আমি সূর্য উঠছে পূর্ণিমা নিয়ে, তবেই আমি সেই দিন করব। মানে এইরকম দিন তো সারা বছরে হয়তো দুবার আসতে পারে বা একবার আসতে পারে। অনেকবারই আসতে পারে। আচ্ছা, অনেকবারই আসতে পারে। যে পূর্ণিমা দেখা গেলো ভোরবেলার থেকেই পূর্ণিমা আছে, রাতের থেকে ভোরবেলা নিয়েই পূর্ণিমাটা থাকবে। সেই দিন ওই সকাল ঘুম থেকে, যত সকালে উঠা যায়, ঘুম থেকে উঠে ভালো করে স্নান টান করে
ওই প্রদীপটাকে ধুয়ে, এই হাঁড়িটাকে সরাটাকে ধুয়ে ভালো করে ওই প্রদীপটাকে মুছে এরপর ওর মধ্যে ওই কড়িটা রাখবে, রেখে এবার ওর মধ্যে প্রদীপের মধ্যেই প্রদীপের মধ্যেই কড়িটা রাখবে, তারপর সলতা সেট করবে, তার মধ্যে ঘি, এক প্রদীপ ঘি দিয়ে এবার জ্বালিয়ে দিয়ে পূর্ব মুখে মুখ করে প্রদীপটাকে রেখে দিতে হবে। এই প্রদীপটা সারাদিন জ্বলবে ঠাকুরের সামনে, হ্যাঁ, নাকি বাড়ির যে কোনো জায়গায়? না না না, এই ঠাকুর ঘরেই জ্বলবে, সারাদিন জ্বলবে। এবার ওই সরাটা দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে যাতে কোনোভাবে না নিভে যায়। আচ্ছা, সারাদিন জ্বললো, এক সময় তো নিভে গেল। পরের দিন ওটা সকালে আবার স্নান টান করে উঠে ওই প্রদীপ থেকে সমস্ত ওই কড়িটাকে সুন্দর করে তুলে নিয়ে ভালো করে মুছে একটা লাল ছালুর মধ্যে এটা বেঁধে রাখতে হবে। আর বাদ বাকি ওই প্রদীপ শুদ্ধ টোটালটাই জলে দিলে ভালো। এবার যদি মনে করে নিয়ম করবে তাহলে সরার ওই মালসাটা রেখে দিল, বাদ বাকি প্রদীপটা জলে দিয়ে দিল। মানে কিন্তু এই প্রদীপটার পরের বার ইউজ করা যাবে না, ইউজ হয়ে গেল। এইবার এই নিয়ম যদি স্টেপ বাই স্টেপ করতে পারে কয়েকটা পূর্ণিমা, তাহলে দেখা যায় অর্থের অভাব অনেক অংশে নষ্ট হয়ে যায়। এইগুলি একটা অলৌকিক ব্যাপার, কিন্তু এগুলি করার যে ধৈর্যটা তো একটা বড় ব্যাপার। কিন্তু সকালে প্রদীপ জ্বালালো, পরের দিন উঠে যে প্রদীপটা ভাসাতে হবে ওটা ভুলে গেছে, তাহলে কি করে হবে? এরকম অনেক ঘটনা ঘটে, যেরকম অনেককে বলা হয়েছে, কিন্তু পুরো প্রথাটা কমপ্লিট করতে পারে, পুরো নিয়মটা পালন করতে পারে। নিয়ম হচ্ছে, টোটকা হচ্ছে নিয়ম, এইটাই টোটকা। এটা যদি ঠিকভাবে মানে অবশ্যই ফল দেবে। অনেক ভাই বোনেদের হয় যে বিয়ের সম্পর্ক বারবার আসছে, ভেঙে যাচ্ছে, হচ্ছে না, তাদের জন্য কোনো টোটকা বা কিছু প্রথা আপনি যদি গাইড করেন? সেটা আপাতত তারা একটা কাজ করতে পারে। ধরো কেউ বিয়ে ঠিক হয়েছে, সেই ক্ষেত্রে যে কোনো বৃহস্পতিবার দেখে একদমে একটা আয়না কিনবে, আর হচ্ছে হয় শিবগৌরীর ছবি, না হলে তোমার লক্ষ্মী নারায়ণের একটা ছবি কিনবে। আচ্ছা, কিনলো একদমে। এইবার এইটা কেনার পরে যখন সে শোবে, সেদিন থেকেই শোবে, রাত্রে শোয়ার সময় ওই আয়নাটাতে ঠিক তার মাথার উপরে এরকম টানিয়ে দেবে। ধর আমি যদি এইভাবে মাথা দিই, তাহলে আমার এখানে আয়নাটা থাকবে, দেয়ালে টাঙিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, সরি আয়নাটা না, ওখানে ছবিটা, লক্ষ্মী পার্বতীর ছবিটা বা তোমার লক্ষ্মীনারায়ণের ছবিটা বা শিব পার্বতীর ছবিটা এখানে টানিয়ে দেবে মাথার উপরে, আর আয়নাটা থাকবে আমার হাতে। এবার ধরো আমার কাউকে পছন্দই হতে পারে, বা আমার পছন্দ কেউ নেই, তাহলে আমি আমার পছন্দ মতো কাউকে মনে মনে কামনা করে আমি ওই আয়নার কাছে প্রকাশ করে বলতে হবে যে আমার আপনাদের মতো এই ছবিটা কিন্তু ওই লক্ষ্মীনারায়ণের ছবি বা শিব পার্বতীর ছবিটা দেখা যায় আয়নাতে, যে আপনাদের মতো আমি এরকম একটা স্বামী চাই, বা যে বউ চাইবে সে বলে আপনার মতো স্ত্রী চাই, আপনারা যদি আপনার হেল্প করেন খুব আনন্দিত হই, তাদের উদ্দেশ্যে প্রণাম করে। এইটা অন্তত 41 দিন যদি সে করতে পারে, মানে মনের উইশটা ঠাকুরকে এই যে উইশ করতে পারে, দেখা গেল এক সময় তার ভালো একটা মেয়ে বা ভালো একটা ছেলে আসবে লাইফে। বাহ, ভীষণ ভালো বললেন আপনি। কারণ হচ্ছে এটা নিয়ম, তো মানে একটা ব্রত, মানে তুমি এটা নিয়ম করতে করতে তোমার যে একটা নিষ্ঠা কাজ করতে করতে একটা অবশ্যই তিনি তোমার উপর পজিটিভ মাইন্ড একটা দেবেই। এগুলোর এইদিক ওদিক হয় না, কিন্তু মানুষ তো করতে নিষ্ঠাটা কমে গেছে, এখন এত ব্যস্ত, এখন তো ফেসবুক করতে হবে, এই মুশকিল, তাহলে কি করে হবে? ফেসবুক দেখে তো আর ভালো বর পাওয়া যাবে না, ভালো বউ পাওয়া যাবে না। আচ্ছা, এই যে বিয়ের আগে দুটো কুষ্টির হিসেব করা হয় কি 36টা পয়েন্ট থাকে, এটা কতটা বিশ্বাস করেন? ওটা বিশ্বাস না করলে তো উপায় নেই তোমার, কারণ আমি আমার লাইফে দেখেছি 36-এর মধ্যে ধরো 36টা কূট, 36টা কূটের মধ্যে আমি এই 36টা মানে 36 কূট মানে 36টা গুণ, মানে অর্থাৎ মেয়েটার 36 গুণ, ছেলেটার 36 গুণ, ধরবো এর 100 গুণ, এর 100 গুণ, 36কে 100 রাউন্ডেই ধরা হলো বোঝার জন্য। এবার ধরো দুটো যখন মেলানোর পরে দেখা যাচ্ছে এর গুণের সাথে এর গুণের অন্তত কেউ 24 পয়েন্ট মিলেছে। আচ্ছা, তাহলে 100তে কত পয়েন্ট মিলেছে? যদি 36টাকে 100 ধরি, তাহলে 24 পয়েন্ট মিললে কত ধরবো আমি? 24 কি 36-এর মধ্যে? হ্যাঁ, 36-এর মধ্যে 24 মিললে মানে প্রায় আপনার 60% প্লাস। তা 60% প্লাস, তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে বিয়ে দেওয়া যায়। আচ্ছা,
সঙ্গে মাঙ্গলিকটাও দেখে নিতে হবে। এবার দেখা গেল মিলটা হয়ে গেল 36-এর মধ্যে 10% মিল, তার মানে প্রায় 30-এর নিচে। 10% মিল মানে 100-তে 30-এর নিচে, 30-এর নিচে মানে বুঝতে পারছো ওই সংসার টিকতে পারে না। আর টিকলে এবং এটা প্রমাণিত, আপনি দেখেছেন। প্রমাণিত মানে অবধারিত প্রমাণিত। আমি যাদের যাদের বলেছি তারা এখন প্রতিদিন কাঁদছে, আমি আর কিছু করার নেই, তোকে তো বলেছিলাম শুনিসনি তো তখন কথা। আমার নিজের লোকের মধ্যে এরকম আছে, আমার ক্লায়েন্টদের মধ্যে আছে, শোনেনি। মানে কুষ্টি ম্যাচ করানোটা এটা করিয়ে নেওয়াটা উচিত। ম্যাচ কেন, ওইটা তোমার তার সাথে তোমার ম্যাচটা কেন করবে, তার সাথে তোমার সব জায়গায় কী কী তোমার মানসিক চরিত্রের, শারীরিক চরিত্রের কি কি মিল আছে। যেখানে একটা জনি বলে একটা জনিকুট হয়, জনিকুট মানে তোমার সেক্সুয়াল হ্যাপিনেসটা দুজনের মধ্যে কতটা থাকবে। ম্যাক্সিমাম সংসার ভাঙে এখন সেক্সুয়াল হ্যাপিনেসের অভাবে। এবার একজনের আছে বিড়াল জনি, একজনের আছে ইঁদুর জনি, এবার বিয়ে দিয়েছো, তুমি সংসার করাবে কীভাবে? ও তো 2 দিনেই ভাঙবে, কেউ একে অপরের শত্রু। যখনই মানে উপর ভাল লাগছে, যখনই ভেতরে যাবে তখন ভাববে বাবা কাকে বিয়ে করলাম, ও বলবে কাকে বিয়ে করলাম। বিয়ে মানে তো দুজনে একাত্ম হয়ে যাওয়া, সেটা যখনই সেই জায়গাটা যাবে, সেই জায়গাটা গিয়ে তো দেখবে এ বাবা মুশকিলই পড়লাম, এরকম তো আমার আশা ছিল না। কাজেই কেন দরকার, এই জন্যই দরকার। তারপরে প্রবৃত্তির মিলবে না। এবার মানলে ভালো, না মানলে ভালো। না মানলে তো অবধারিত সে ভুগবে, কিছু করার নেই। এরকম অনেকে দেখেছি মানে নেবে, আমি তোমার ব্যাপার পুরোটাই। এখন আমি এখন আমি বললাম বৃষ্টি হবে, তুমি বললা আর তোর বৃষ্টি হবে, এসব মানি না। তাহলে এমনি চলো, খুব গরম আছে, আমি তো কিছু মানি না। আমরা এসিতেও এখন ব্যবহার করি, আর গরম কেউ বলছে আমি কিছুই মানি না, তাহলে এমনি খালি গায়ে হাঁটছে, তার গরম লাগতেই পারে, গায়ে ফোসকা উঠতেই পারে। লজিক্যালি ভাবতে হবে। ঠিক। এবার এই লজিকটা মানুষ ভাবে যে যা খুশি দিলে যা খুশি হবে, ওরম তো নয়। যখন একটা সিস্টেমে দেওয়া হবে, সিস্টেমে চলা হবে, তার অবশ্যই ভালো ফল আছে। এবার রান্নাঘরটা অগ্নি যেই দিকে থাকার দরকার, অগ্নির জায়গা অগ্নিই নেই, ওখানে জলের জায়গা করেছে। বাড়িতে এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে। তেজের যে জায়গাটা, কোনো তেজ নেই বাড়িতে ঢুকে মনে হচ্ছে মরা মরা বাড়িটা কেমন লাগছে। মানে বাস্তু মতে এই অনুযায়ী কিন্তু বাড়ি যদি করা যায় তার একটা অবশ্যই ফল আছে। কিন্তু আজকে তো ম্যাক্সিমাম ফ্ল্যাট বাড়িতে তো আগে থেকেই প্রমোটাররা যেমন ভাবে বানিয়ে দিচ্ছে। প্রমোটাররা আমাদের কলকাতার প্রমোটারদের অনেক শেখা উচিত, জানা উচিত। মানুষের ক্ষতি করা উচিত না, যা খুশি ক্ষতি করছে, ক্ষতিই তো করছে। ওরা ওদের পেট ভরার জন্য যা খুশি ভাবে করে বেড়াচ্ছে। কোন দিকে মাথা করে ঘুমানো উচিত? অবশ্যই দক্ষিণ দিকে, দক্ষিণ বা পূর্ব। কাজে বেরোনোর সময় কোন পা আগে ফেলা উচিত? দেখো এইটার মধ্যে আবার একটা সরোদয় বিজ্ঞান আছে। সরোদয় বিজ্ঞান মানে আমাদের শ্বাসতত্ত্ব। এই যে বললাম না তোমার, দেখো কোন দিকে শ্বাস পড়ছে, এখন হাত দাও, আবার এখন কোন দিকে শ্বাস পড়ছে? লেফটে। কিন্তু তখন যে তোমার শ্বাস চলছিল কোন দিকে? মেবি এদিকেই ছিল, ডান দিকে ছিল। দেখো চেঞ্জ হয়ে গেল, কিন্তু তাহলে তুমি এখন অনেকটা ইমোশনাল হয়ে গেছো। আচ্ছা। তখন যেমন ওই যে জ্ঞানে একদম কিছু মানে আমি জ্ঞান গর্ভ কিছু কথা বলবো, কিন্তু শুনতে না, একদম নিতান্ত আড্ডা মারবো সেই উদ্দেশ্যেই বসা, সেই জন্যই এক্সাইটেড ছিলাম। যাই হোক, এইবারে দেখা গেল আস্তে আস্তে তোমার মধ্যে সেই একটা ইমোশনাল ব্যাপার চলে আসছে, যে এরকম ব্যাপার আছে সাবজেক্টের মধ্যে, আমরা তো ঠিকভাবে জানি না, তাই জন্য আমাদের ভুলভাল বোঝানো হচ্ছে। তাই এই যে ব্যাপার, যখন কেউ কাজে বেরোবে সেই সময় তার কন্যাকে শ্বাস চলছে, এটা আগে দেখতে হবে। সেটা চেক করে নিয়ে সেই পাটা যদি আগে ফেলে কর্মে যাওয়া যায়, অবশ্যই তার সাকসেস হবে। এবার অনেক জায়গায় বলে যে বাড়ি থেকে বেরোনোর সময় বা পাটাই বা ডান পাটাই ফেলে বেরো, এটা লজিক না। তোমার শ্বাস অনুযায়ী পাটা ফেলে বেরো। গুরুজনদের প্রণাম করা কতটা ভালো? মানে অনেকেই বলে যে তাতে নাকি এর নেগেটিভ এনার্জিটা ট্রান্সফার হয়ে যায়, এটা কি সত্যি? আরে বাবা, তুমি যাই করো, আমরা তো গুরু পরম্পরার থেকেই এটা আসছে। আমরা যখন গুরুকে গিয়ে প্রণাম করছি, গুরুর থেকে তার একটা সেই প্রাপ্ত শক্তি বা গুণটা আমরা নিচ্ছি। গুরু আমার থেকে কি নিচ্ছে? আমার অনেক ব্যাড গুণ নিচ্ছে, আবার উনি ওনার প্রাপ্ত, দেখো সেই 5-এ 5 মিলছে। আশীর্বাদ, হ্যাঁ, 5-এর আশীর্বাদ দিচ্ছে না, আশীর্বাদ দিচ্ছে, আর ওইদিকে প্রণাম করছে পায়ে, তার মানে একটা রোটেশন হচ্ছে। আবার অনেক গুরু আছে ডাইরেক্ট মানে ওরকম পায়ে হাত দিলে উনি মাথায় না হাত দিয়ে উপরে উনি আবার ট্রান্সফার করে দেয়, যে আমি তো যোগ্য না, তুমিই নাও।
যাই হোক, অনেক কিছু জানার আছে, অনেক কিছু আপনার কাছ থেকে শোনার আছে, কিন্তু সত্যি আজকের জন্য আমাদের সময় হাতে একদমই নেই। কিন্তু আপনাকে কথা দিতে হবে, পরবর্তীকালে আপনি আমাদের দর্শকদের জন্য আবার সময় দেবেন। অবশ্যই 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 অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, তোমাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।